ধন্যবাদ মুশাদ্দিকা কাজীকে। আবৃত্তি বলে শোনাবো। আবৃত্তির নাম আমার কথা। আমরা একটু 5 মিনিট সময় নিয়ে নিলাম। নমস্কার, আমি একটি আবৃত্তি বলে শোনাবো। আবৃত্তির নাম আমার কথা। প্রমোদ বসু। আপনি আমায় চেনেন? আমি অনুজ প্রতিম দাস। আসল বয়স 5, কিন্তু স্কুলে 6+। আমার সবে 1, তবে মিসের সংখ্যা 4। সকাল সন্ধ্যা দুজন, সপ্তাহে 4 বার। পড়তে হয় 5টি বিষয়, 5 ঘন্টার বেশি। মা বলেছেন সাহেব হতে, বাবার শিক্ষা দেশি। কাকার ভীষণ ইচ্ছে আমি রবীন্দ্রনাথ হই, তার প্রতিজ্ঞা ভাইপোটাকে লিখতে শেখাবো। মার সঙ্গে ফ্রি রবিবার, ড্রয়িং শিখতে যায়। এসব কাজে 5 সাজলে ভীষণ সাজা পায়। সবকিছুতে প্রথম হই, সবাই কিন্তু চান। শেখার ওজন বেড়ে আমার প্রাণ করে আনচান। শেখার চাপে হাঁপাই ছুটি, কোনখানে বিশ্রাম? এই বিশাল প্রতিযোগিতায় এই হচ্ছে পরিণাম। আমার মতো আরো অনেক অনুজ প্রতিম দাস নিজের জন্য পায় না কেবল একটু অবকাশ। নমস্কার। আবৃত্তির নাম আমার কথা। প্রমোদ বসু। আপনি আমায় চেনেন? আমি অনুজ প্রতিম দাস। আসল বয়স 5, কিন্তু স্কুলে 6+। আমার সবে 1, তবু মিসের সংখ্যা 4। সকাল সন্ধে দুজন, সপ্তাহে 4 বার। পড়তে হয় 5টি বিষয়, 5 ঘন্টারও বেশি। মা বলেছেন সাহেব হতে, বাবার শিক্ষা দেশি। কাকার ভীষণ ইচ্ছে আমি রবীন্দ্রনাথ হই, তার প্রতিজ্ঞা ভাইপোটাকে লিখতে শেখাবো। মায়ের সাথে ফ্রি রবিবার, ড্রয়িং শিখতে যায়। এসব কাজে 5 সাজলে বেজায় সাজা পায়। সব কিছুতে প্রথম হই, সবাই কিন্তু চান। শেখার ওজন বেড়ে আমার প্রাণ করে আনচান। শেখার চাপে হাঁপাই ছুটি, কোনখানে বিশ্রাম? এই বিশাল প্রতিযোগিতায় এই হচ্ছে পরিণাম। আমার মতো আরো অনেক অনুজ প্রতিম দাস নিজের জন্য পায় না কেন একটু অবকাশ। ধন্যবাদ। আপনি আমায় চেনেন? আমি অনুজ প্রতিম দাস। আসল বয়স 5, কিন্তু স্কুলে 6+। আমার সবে 1, তবু মিসের সংখ্যা 4। সকাল সন্ধে দুজন, সপ্তাহে 4 বার। পড়তে হয় 5টি বিষয়, 5 ঘন্টার বেশি। মা বলেছেন সাহেব হতে, বাবার শিক্ষা বেশি। কাকার ভীষণ ইচ্ছে আমি রবীন্দ্রনাথ হই, তার প্রতিজ্ঞা ভাইপোটাকে লিখতে শেখাবো। মায়ের সঙ্গে ফ্রি রবিবার, ড্রয়িং শিখতে যায়। এসব কাজে বাচ্চাদের বেজায় সাজা পায়। সব কিছুতে প্রথম হয়, সবাই কিন্তু চান। শেখার ওজন বেড়ে আমার প্রাণ করে আনচান। শেখার চাপে হাঁপাই ছুটি, কোনখানে বিশ্রাম? এই বিশাল প্রতিযোগিতায় এই হচ্ছে পরিণাম। আমার মতো আর অনেক অনুজ প্রতিম দাস নিজের জন্য পাই না কেন একটু অবকাশ। আমি অনুজ প্রতিম দাস। আসল বয়স 5, কিন্তু স্কুলে 6+। আমার সবে 1, তবে মিসের সংখ্যা 4। সকাল সন্ধে দুজন, সপ্তাহে 4 বার। আমার কথা। প্রমোদ বসু। আপনি আমায় চেনেন? আমি অনুজ প্রতিম দাস। আসল বয়স 5, কিন্তু স্কুলে 6+। আমার সবে 1, তবু মিসের সংখ্যা 4। সকাল সন্ধে দুজন, সপ্তাহে 4 বার। পড়তে হয় 5টি বিষয়, 5 ঘন্টারও বেশি। মা বলেছেন সাহেব হতে, বাবার শিক্ষা দেশি।
কাকার ভীষণ ইচ্ছে আমি রবীন্দ্রনাথ হই, তার প্রতিজ্ঞা ভাইপোটাকে লিখতে শেখাবই। মায়ের সাথে ফ্রি রবিবার ড্রয়িং শিখতে যাই, এসব কাজে বাদ সাধলে বেজায় সাজা পাই। সব কিছুতেই প্রথম হই, সবাই কিন্তু চান শেখার ওজন বেড়ে আমার প্রাণ করে আনচান। শেখার চাপে হাঁপায় ছুটি, কোনখানে বিশ্রাম? এই বিশাল প্রতিযোগিতায় এ হচ্ছে পরিণাম। আমার মতো আরো অনেক অনুজ প্রতিম দাস নিজের জন্য পায় না কেন একটু অবকাশ? 6+ আমার সবে 1, তবু মিসের সংখ্যা 4। সকাল সন্ধ্যা দুজন, সপ্তাহে 4 বার পড়তে হয় 5টি বিষয়, 5 ঘন্টারও বেশি। মা বলেছেন সাহেব হতে, বাবার শিক্ষা দেশি। কাকার ভীষণ ইচ্ছে আমি রবীন্দ্রনাথ হই, তার প্রতিজ্ঞা ভাইপোটাকে লিখতে শেখাবই। একটু শোনো, খুব একটা খারাপ লাগবে বলে মনে হচ্ছে না। তোমাদের এই বয়সটায় আমি তখনও আবৃত্তি শিখিনি, আমি শিখতে শুরু করেছিলাম ক্লাস 8 থেকে। তো তোমরা যারা বলছো আমি সত্যি হাঁ হয়ে খালি শুনছি যে তোমরা কত সুন্দর করে বলছো। যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হতে পারোনি তারা দুঃখ পেও না, আমিও হতে পারতাম না জানো তো, আমি ভুলে যেতাম। তোমরা তো অনেকে বলোনি, আমি সব ভুলে যেতাম। আর আমার মা যখন নাকি ইয়ে থেকে বেরোতাম ক্লাস থেকে, সব ভুলে যাস তুই, তোকে দিয়ে কিচ্ছু হবে না, এরকম বলতো। তোমাদেরকেও বলবে, দেখবে শুনবে, তোমাদেরকেও বলবে কিচ্ছু পারিস না তোরা। কি রে, একটা মুখস্থ করতে পারিস না, এতবার করে পই পই করে পড়িয়ে দিলাম তোকে, কি আর করা যাবে, শুনে যাবো আমরা। কিন্তু কিছু কিছু ভুল যেগুলো নাকি তোমাদের সব সময় মনে থাকবে। আচ্ছা বলো তো, দুটো আমি অপশন দেব, ফুল নাকি ফুল? আমি এর উত্তরটা চাই জোরে বলবে, ফুল নাকি ফুল? নট ফু, বাংলায় ফ বলে কিছু হয় না, ফুল। ঠিক আছে, তাহলে কি হবে? ফুল। ঠোঁটটি উচ্চারণ হবে, কি হবে? ফুল। ঠিক আছে। আরেকটা জিনিস, সেটা হচ্ছে আবৃত্তি না। কি? আবৃত্তি। আমরা লিখি কি? অয়াকার, বয়রি, তয় তয় হস্যি তো, তাহলে বয় থেকে আমরা ধাক্কা মারবো কেন ওকে দিয়ে শুধু শুধু? আবৃত্তি যখন করছে তখন তো বকে গিয়ে ধাক্কা মারছে, শুধু ওকে ওকে ধাক্কা মারার কি আছে? ও সুন্দর আছে মাঝখানে, তাহলে কি বলবো? আবৃত্তি। মনে থাকবে? আরেকবার জোরে। তোমরা ভীষণ সুন্দর বলেছো গো, ভীষণ সুন্দর। তবে একটা জিনিস বলবো, যদি জ্ঞান দেওয়া বলো ভুলে যেও না। ভুলে গেলে আমাদের কি করতে হয় জানো তো? এই যে ভুলে গেছো তাতে অনেকটা নম্বর বিয়োগ করে ফেলতে হয়, যার ফলে তোমরা অনেকটা পিছিয়ে পড়ো সাময়িক, কিন্তু আসলে কিন্তু উঠে যাও। ঠিক আছে? যেই ভুলগুলো করেছো তারা বুঝতে পেরেছো। আরেকটাই দেখো, আমারও এখন হাত কাঁপছে, একটু বেশি করে এখন কাঁপাচ্ছে তোমাদের দেখানোর জন্যে, কিন্তু আমারও এখন মাইক ধরলে হাত কাঁপে, তোমাদেরও কাঁপবে। ঠিক আছে? কিন্তু টেনশনে বলে কি হবে গো, ভুলে গেলাম গো, এরকম যেন না হয়। ঠিক আছে? মনে থাকবে। আমি বেশি আর কিছু বলবো না, আমার এক দাদা আছেন সুদীপ্ত দা, সে আর বাকিটা বলবে। ঠিক আছে? চল। তাদেরকে অনেক অনেক প্রথমে এক আকাশ ভরা ভালোবাসা। তোমরা অনেকেই খুব সুন্দরভাবে বলেছ, কিন্তু শ্যামলীটা যেটা বললো যে সবাই কিন্তু বলেছ, নয় আবৃত্তি বলেছ অথবা অন্য কোনো একটা উচ্চারণ করেছো, কিন্তু সেটা অবশ্যই আবৃত্তি হবে, সেটা আবৃত্তি হবে না। তো শ্যামলীটা যেমন ক্লাস 8 থেকে শুরু করেছে, আমারও তার আরও পরে থেকে শেখা শুরু, যদিও তবুও ও তো উচ্চারণ নিয়ে বললো। আমি একটু কবিতাটা নিয়ে তোমাদেরকে একটু বলি। যেমন প্রথম কবিতা যেটা ক্লাস 1 এবং 2 এর জন্য, রবিবার কবিতা। তোমরা অনেকে অনেক রকমভাবে তো বলেছ,
যেমন সোম মঙ্গল বুধ এরা সব আসে তাড়াতাড়ি, এদের ঘরে আছে বুঝি মস্ত হাওয়াটারি। তোমরা এরকম অনেকে বলেছো, কিন্তু কবিতাকে কখনো তোমরা ভয় পাবে না, এটা হচ্ছে সব থেকে বড় কথা। আর কবিতা যেটা, সেটা যেমন আমরা করি, যেমন কবিতাটির নাম আমি যদি রবিবার কবিতাটা দিয়ে বলি, তাহলে কবিতাটির নাম রবিবার। দেখো আমরা কিনা সোম থেকে শনিবার পর্যন্ত আমরা সবসময় পড়াশোনা করি, একটু হয়তো বাড়ি থেকে খেলতে দেয় না। আমরা কখন খেলি? স্কুল থেকে বাড়ি যাওয়ার পরে আমরা হচ্ছে বিকেল 4টে বা 5টা থেকে যখন আমরা সময় পাই খেলি। কিন্তু রবিবারটা সবার জন্য, আমাদের জন্য হয়তো এখন নয়, কিন্তু তোমরা যারা সামনে বসে আছো তাদের জন্য একদম খুবই একটা আনন্দের দিন। সেই জন্যই একটা বাচ্চা যদি তার মাকে যদি জিজ্ঞাসা করে যে রবিবারটা কেমন, রবিবারটা কিভাবে আসে, তাহলে সে তো আনন্দের সাথে জিজ্ঞাসা করবে। এরকমই তো সে বলতে পারে, সোম মঙ্গল বুধ এরা সব আসে তাড়াতাড়ি। দেখো এগুলো তো সোম মঙ্গল বুধবার আমাদের ভালো লাগে না, সেই জন্য এটাকে একটু মানে ভালো লাগে না, এইরকম ভাবে বলবো, সোম মঙ্গল বুধ এরা সব আসে তাড়াতাড়ি, এদের ঘরে আছে বুঝি মস্ত হাওয়া গাড়ি। এই দেখো মস্ত মানে খুব বড় একটা হাওয়া গাড়ি বা খুব বড় একটা গাড়ি, সেখানে হচ্ছে ওরা আসে। তো মস্ত মানে সেটাকে একটু বড় করে বলতে হবে। এবারে বলছে, রবিবার সে কেন মাগো এমন দেরি করে, ধীরে ধীরে পৌঁছয় সে সকল বারের পরে। ঠিক আছে, এবার রবিবারটা তো আমরা জানি সপ্তাহের একদম শেষে আসে, তো সেটা কি ধীরে ধীরে আসছে, সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি তারপরে রবিবার, সেই জন্য আমরা এরকম ধীরে ধীরে বলবো, ধীরে ধীরে পৌঁছয় সে সকল বারের পরে। বুঝেছো? এইভাবে তোমরা কবিতাটাকে যদি ভাবতে পারো, বুঝতে পারো, তাহলে তোমাদের কবিতা এখন যারা বলেছো খুব সুন্দর বলেছো, সবাই ভালো বলেছো, আরো ভালো হবে। তোমাদের জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল, ভালোবাসা রইল, অভিনন্দন রইল। নমস্কার। বিন্দু শিক্ষক শিক্ষিকাদের সম্মান জানিয়ে আজকে আমি একটি আবৃত্তি পরিবেশন করছি। ছাড়পত্র, সুকান্ত ভট্টাচার্য। যে শিশু ভূমিষ্ঠ হলো আজ রাত্রে, তার মুখে খবর পেলুম সে পেয়েছে ছাড়পত্র এক, নতুন বিশ্বের দ্বারে তাই ব্যক্ত করে অধিকার, জন্ম মাত্র সুতীব্র চিৎকারে, খর্বদেহ নিঃসহায়, তবু তার মুষ্টিবন্ধ হাত উত্তোলিত, উদ্ভাসিত কি এক দুর্বোধ্য প্রতিকার। সে ভাষা বোঝে না কেউ, কেউ হাসে, কেউ করে মৃদ তিরস্কার। আমি কিন্তু মনে মনে বুঝেছি সে ভাষা, পেয়েছি নতুন চিঠি আসন্ন যুগের, পরিচয়পত্র ভূমিষ্ঠ শিশুর অস্পষ্ট কুয়াশা ভরা চোখে। এসেছে নতুন শিশু, তাকে ছেড়ে দিতে হবে স্থান, জীর্ণ পৃথিবীতে ব্যর্থ, মৃত আর ধ্বংসস্তূপ্ত পিঠে। চলে যেতে হবে আমাদের, চলে যাব, তবু যতক্ষণ আজ দেহে আছে প্রাণ, প্রাণবনে পৃথিবীর সরাবো জঞ্জাল। এ বিশ্বকে শিশুর বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার। অবশেষে সব কাজ সেরে আমার দেহের রক্তের নতুন শিশুকে করে যাব আশীর্বাদ, তারপর হব ইতিহাস। ধন্যবাদ। যে শিশু ভূমিষ্ঠ হলো আজ রাত্রে, তার মুখে খবর পেল সে পেয়েছে ছাড়পত্র এক, নতুন বিশ্বের দ্বারে তাই ব্যক্ত করে অধিকার, জন্ম মাত্র সুতীব্র চিৎকারে, খর্বদেহ নিঃসহায়, তবু তার মুষ্টিবদ্ধ হাত উত্তোলিত, উদ্ভাসিত কি এক দুর্বোধ্য প্রতিজ্ঞার। সে ভাষা বোঝে না কেউ, কেউ হাসে, কেউ করে মৃদ তিরস্কার। আমি কিন্তু মনে মনে বুঝেছি সে ভাষা, পেয়েছি নতুন চিঠি আসন্ন যুগের, পরিচয়পত্র পড়ে ভূমিষ্ঠ শিশুর অস্পষ্ট কুয়াশা ভরা চোখে। এসেছে নতুন শিশু, তাকে ছেড়ে দিতে হবে স্থান, জীর্ণ পৃথিবীতে ব্যর্থ, মৃত আর ধ্বংসস্তূপ পিঠে। চলে যেতে হবে আমাদের, চলে যাব তবু আজ যতক্ষণ দেহে আছে প্রাণ, প্রাণ পরে পৃথিবীর সরাবো জঞ্জাল। এ বিশ্বকে শিশুর বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার। অবশেষে সব কাজ সেরে
আমার দেহের রক্তে নতুন শিশুকে করে যাব আশীর্বাদ, তারপর হব ইতিহাস, হব ইতিহাস। ধন্যবাদ। লেখা ছাড়পত্র। যে শিশু ভূমিষ্ঠ হলো আজ রাত্রে, তার মুখে খবর পেল সে পেয়েছে ছাড়পত্র এক। নতুন বিশ্বের দ্বারে তাই ব্যক্ত করে অধিকার, জন্ম মাত্র সুতীব্র চিৎকারে। খর্বদেহ নিঃসহায়, তবু তার মুষ্টিবদ্ধ হাত উত্তোলিত উদ্ভাসিত কি এক দুর্বোধ্য প্রতিজ্ঞায়। সে ভাষা বোঝে না কেউ, কেউ হাসে, কেউ করে মৃদু তিরস্কার। আমি কিন্তু মনে মনে বুঝেছি সে ভাষা, পেয়েছি নতুন চিঠি আসন্ন যুগের। পরিচয়পত্র পড়ি ভূমিষ্ঠ শিশুর, অস্পষ্ট কুয়াশা ভরা চোখে। এসেছে নতুন শিশু, তাকে ছেড়ে দিতে হবে স্থান। জীর্ণ পৃথিবীতে ব্যর্থ মৃত আর ধ্বংসস্তূপ পিঠে চলে যেতে হবে আমাদের। চলে যাব তবু আজ, যতক্ষণ দেহে আছে প্রাণ। প্রাণ করে পৃথিবীর সরাবো জঞ্জাল, এ বিশ্বকে শিশুর বাসযোগ্য করে যাব আমি। নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার। অবশেষে সব কাজ সেরে আমার দেহের রক্তে নতুন শিশুকে করে যাব আশীর্বাদ, তারপর হব ইতিহাস। ধন্যবাদ। তার মুখে খবর পেল সে পেয়েছে ছাড়পত্র এক। নতুন বিশ্বের দ্বারে তাই ব্যক্ত করে অধিকার, জন্ম মাত্র সুতীব্র চিৎকারে। খর্বদেহ নিঃসহায়, তবু তার মুষ্টিবদ্ধ হাত উত্তোলিত উদ্ভাসিত কি এক দুর্বোধ্য প্রতিজ্ঞা। সে ভাষা বোঝে না কেউ, কেউ হাসে, কেউ করে মৃদু তিরস্কার। আমি কিন্তু মনে মনে বুঝেছি সে ভাষা, পেয়েছি নতুন চিঠি আসন্ন যুগে। পরিচয়পত্র পড়ি ভূমিষ্ঠ শিশু, অস্পষ্ট কুয়াশা ভরা চোখে। এসেছে নতুন শিশু, তাকে ছেড়ে দিতে হবে স্থান। জীর্ণ পৃথিবীতে ব্যর্থ মৃত আর ধ্বংসস্তূপ পিঠে চলে যেতে হবে আমাদের। চলে যাব তবু দেহে আছে যতক্ষণ প্রাণ। প্রাণপণে পৃথিবী সরাবো জঞ্জাল, এ বিশ্বকে নতুন শিশু বাসযোগ্য করে যাব আমি। নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার। অবশেষে সব কাজ সেরে আমার দেহে রক্তে নতুন শিশুকে করে যাব আশীর্বাদ, তারপর হব ইতিহাস। ধন্যবাদ। ডক্টর রাজশ্রী মুখার্জি, অধ্যাপক। হে আলোর দিশারি, আজ আপনার শুভাগমনে চিলড্রেন্স কর্নার পরিবারের সকল সদস্য অত্যন্ত গর্বিত ও আনন্দিত। আপনার উপস্থিতির মুহূর্ত আমাদের সকল সুখ স্মৃতির মধ্যেই অমলিন হয়ে থাকবে। সমগ্র বাংলা জুড়ে আপনার গুণমুগ্ধ ছাত্রছাত্রীরা আপনার উন্নত চিন্তা ভাবনার বাড়িধারায় সিক্ত। সম্পূর্ণ সাধারণ বিষয়কে অসাধারণ হিসাবে উপস্থাপন করার দক্ষতায় আপনি ছাত্র সমাজের মাঝে গাইডিং স্টার। আপনার অনুপ্রেরণায় পথহারা পথিকও সন্ধান পায় নিরাপদ শান্তিনীর। হে মহানুভব, আপনার কর্মজীবনের প্রচন্ড ব্যস্ততাকে উপেক্ষা করেও আমাদের মাঝে এসে আপনি যে মহানুভবতার পরিচয় দিয়েছেন তা আমরা আজীবন কৃতজ্ঞ চিত্তে স্মরণ করব ও প্রাপ্তির মণিকোঠায় অমলিন রাখব। পরিশেষে মহান করুণাময়ের কাছে আপনার সুস্থতা, সুন্দর ও দীর্ঘায়ু কামনা করি। তারিখ 10ই নভেম্বর 2023, চিলড্রেন্স কর্নার, সংগ্রামপুর। শুভেচ্ছান্তে সাবির হোসেন হালদার, ম্যানেজিং ট্রাস্টি, চিলড্রেন্স কর্নার। এবং রাজশ্রী স্যারকে বরণ করছে শ্রদ্ধাঞ্জলি দিয়ে সাবির হোসেন হালদার মহাশয়, স্যারের অনুগত ছাত্র।
জানি নানুদাও খুব ব্যস্ততার মধ্যে এসেছেন। আমি এখন নানুদাকে অনুরোধ করব যে আমাদের সকলের উদ্দেশ্যে কিছু বলার জন্য। ছাত্রছাত্রীরাও অধীর আগ্রহে আছে, কিছু শুনবে তারা আপনার কাছ থেকে। নানুদাকে অনুরোধ করবো প্লিজ কিছু বলবেন আমাদের সকলের জন্য। নমস্কার, শুভ অপরাহ্ন আলোচনা করে যাচ্ছি। এখান থেকে বহু ছাত্রছাত্রী সপ্তগ্রাম এলাকার মুখ উজ্জ্বল করেছে। আমার নিজের দুটি ভাইপো এই প্রতিষ্ঠানেই পড়াশোনা করত, এখন তারা দুজনেই স্বনামধন্য ডাক্তার। এটা সপ্তগ্রাম এলাকার গর্ব, চিলড্রেন্স কর্নারের গল্প। আর আমি নিজের কথা বলতে একটু লজ্জিত হব না আমি যদি খুব ভুল না বলে থাকি এবং নিজের সম্বন্ধে কিছু না লুকাই। আমি আমার নিজের কথা বলবো, এই ইনস্টিটিউশনে আমি না পড়লেও অন্তত একটা জিনিস এই ইনস্টিটিউশনের ছাত্রছাত্রীদের পড়াতে গিয়ে আমি শিখেছি, সেটা হলো সুন্দর হাতের লেখা। হাতের লেখা সুন্দর করার যে কৌশল, সম্ভবত সেই সব ম্যাডামগুলো আজ আর নেই। গোপা ম্যাডাম, কমলা ম্যাডাম, সম্ভবত ওনারা আর নেই, আমাদের ছেড়ে চলে গেছেন। ওনাদের অমর আত্মার শান্তি কামনা করি। ওনাদের দেয়া খাতার কাজগুলো আমি যখন প্রথম জীবনে আমি টিউশন করতাম এই কেজি স্কুলের ছেলেগুলোকে নিয়ে, সুন্দর লেখা আমি যদি শিখে থাকি, যতটুকু শিখতে পেরেছি, আমার ক্ষেত্রে কিন্তু আমি বলবো এই ইনস্টিটিউশনেরই অবদান। যার বিশেষ কিছু বলবো না, স্যার আছেন, স্যার বহু মূল্যবান কথা বলবেন। সাবির ভাইকে ধন্যবাদ, উপস্থিত সবাইকে আবারও প্রণাম, শ্রদ্ধা, ভালোবাসা জানিয়ে আমি শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর একটা কথা বলি, যতটুকু প্রোগ্রাম শুনলাম, আবৃত্তি প্রতিযোগিতাটা চলছিল। তোমরা যেহেতু ছোট, তোমাদের তুমি বলেই কথা বলছি। যারা যারা আবৃত্তি করেছো তার মধ্যে দু একজন কিন্তু খুব ভালো করেছে। ছোটবেলায় আমিও আবৃত্তি করতাম, যখন একদম 1, 2, 3, 4 থেকে আমি আবৃত্তি শুরু করেছিলাম। দুটো একটা জিনিস আমার যেটা কানে লেগেছে, তোমরা আবৃত্তিটাকে আবৃত্তি করছো এরা মনে করো না। আবৃত্তিটা হচ্ছে একদম সহজ সরল প্রাঞ্জল ভাবে বলে যেতে হবে। আর একটু প্রোনাউন্সিয়েশন বা উচ্চারণের দিকগুলো একটু লক্ষ্য করতে হবে। নারী কমা যেগুলো আছে আস্তে আস্তে সব হয়ে যাবে। তোমাদের বয়স কম, ভালো জায়গায় আছো, শিখে যাবে। তোমরাও নিজেদের ভবিষ্যৎ মুখ উজ্জ্বল করবে, সেই সাথে চিলড্রেন্স কর্নার তথা সপ্তগ্রাম এলাকার মুখ উজ্জ্বল হবে, এই আশা, এই কামনা রেখে শেষ করছি। ধন্যবাদ। Institutions are praiseworthy. Your touch will enliven and enlighten us and will guide us to go further and to do more social works for the upliftment of the rural and drawback people. We expect to be enfolded with your love and care forever. May Allah give you a long, prosperous and healthy life. Dated 10th November 2023, Children's Corner, Sangrampuর। তাদেরকে আমার সশ্রদ্ধ প্রণাম জানাই। অভিভাবক যারা রয়েছেন, মাননীয় শিক্ষক শিক্ষিকা যারা রয়েছেন, তাদের সবাইকে যথাস্থানে শ্রদ্ধা জানাই। এবং তোমরা যারা ছোট ছোট ছেলেমেয়েরা রয়েছে, তোমাদের জন্য অনেক অনেক ভালোবাসা। সাবির অনেক কথা বলেছে, যে কথাগুলো আসলে দীর্ঘদিন একসাথে চলার এবং সম্পর্কের জেরে আমি শিক্ষক হতে পারি বা হতে পেরেছি কিনা তাও জানি না, সফল শিক্ষক হওয়া তো দূরের কথা। চিলড্রেন্স কর্নার আজকে যে অনুষ্ঠানের আয়োজন করেছে, এটা দেখে আমার অত্যন্ত আনন্দ হচ্ছে। তার কারণ এত ছোট ছোট ছেলেমেয়েরা এত স্বতঃস্ফূর্তভাবে সোৎসাহে, আমি যখন আসছিলাম আমি মাইকে আবৃত্তি শুনছিলাম, কতটা উৎসাহ নিয়ে, কতটা অনুশীলন করে এবং কতটা স্বতঃস্ফূর্তভাবে ওরা এসে আবৃত্তি করছিল, এটা দেখে অত্যন্ত আনন্দ বোধ করছি।
তোমরা যারা ছোট ছোট ছেলে মেয়ে, তোমাদেরকে আমি দুটো কথা বলবো। এক, পড়াটাকে খেলা হিসেবে দেখো, তাহলে পড়তে ভালো লাগবে। পড়াটাকে যদি খুব কঠিন একটা কাজ মনে হয় তাহলে কিন্তু ভয় লাগবে। অঙ্ক, ইংরেজি, বিজ্ঞান, কত কিছু মুখস্থ করতে হবে, পড়তে হবে, জানতে হবে, শিখতে হবে। আমরা যখন তোমাদের মতো ছোট ছিলাম আমরাও ভয় পেয়ে যেতাম, কিন্তু আমাদের মাস্টারমশাইরা, বাবা মায়েরা, দাদা দিদিরা তারা আমাদেরকে সাহস জুগিয়েছিল। বলতো মজা করে পড়। আমরা অঙ্ক নিয়ে খেলতাম। 4 বন্ধু 4টে অঙ্ক নিলাম, যদি ঠিক করতে পারি 5 নম্বর, আর যদি ভুল করি তাহলে 0, যেরকম আমরা কুইজ করি। তখন দেখা গেল আস্তে আস্তে অঙ্কর ভয় কেটে যেতে লাগলো। ইংরেজি, ওরে বাবা কি কঠিন ব্যাপার। কি করলাম না, টিভি দেখতে শুরু করলাম। ইংরেজি খবর, ইংরেজিতে যে খেলা, তোমরা দেখো তো ক্রিকেট খেলা হচ্ছে ইংরেজিতে, হচ্ছে না ওয়ার্ল্ড কাপ, কমেন্ট্রি, সিনেমা। ইংরেজি শুনতে শুনতে বেশ খানিকটা ইংরেজির ভয় কেটে গেল। আসলে আমাদের ভেতরে ভয় আছে, অজানা জিনিস তো, ওই ভয়টা কাটাতে হবে, তাহলেই দেখতে অর্ধেক সমস্যার সমাধান হয়ে গেল। আপনারা যারা এখানে শিক্ষক শিক্ষিকার রয়েছেন, আপনারা নিরন্তর এদের উন্নতির জন্য যে প্রচেষ্টা করে যাচ্ছেন সে বিষয়ে আমি অবহিত, কারণ সাবির আমাকে মাঝে মাঝে টেলিফোনের মাধ্যমে স্কুলের অগ্রগতি, স্কুলের অবস্থা নিয়ে জানায়, আলোচনা করে। মাধ্যমিক পরীক্ষার পরে, উচ্চ মাধ্যমিক পরীক্ষার পরে রেজাল্ট সম্পর্কে জানে। ইনফ্যাক্ট আসার সময় আমি কতগুলো ফ্লেক্স দেখলাম যেখানে ছেলে মেয়েদের যে অ্যাচিভমেন্ট, যেটা একটু আগে আমার পূর্ববর্তী বক্তা বলে গেছেন, যে এই অঞ্চলের ছেলে মেয়েদের লেখাপড়ার স্বার্থে চিলড্রেন্স কর্নার দীর্ঘদিন ধরে যে ভূমিকা পালন করছে সেটা অবশ্যই অভিনন্দনযোগ্য। আমি একটা কথা বলে আমার বক্তব্য শেষ করব, দীর্ঘায়িত করব না, কারণ আবৃত্তির মাঝখানে আমরা অকস্মাৎ এসে পড়ে তার তাল ভঙ্গ করেছি বটে। অ্যালফ্রেড লর্ড টেনিসন, একজন বিখ্যাত কবি, তিনি লিখছেন, টু স্ট্রাইভ, টু সিক and never to yield, to follow knowledge like a sinking star। অর্থাৎ কোনো অবস্থাতেই আমরা হাল ছেড়ে দেব না। একটা ধ্রুব তারার পেছনে যেভাবে মানুষ ছুটে বেড়ায়, আমরা জ্ঞানের প্রতি, শিক্ষার দিকে ঠিক সে একইভাবে এগিয়ে যাব। ধন্যবাদ। তো উনি হিন্দি এবং বাংলা মিশিয়ে হয়তো তোমাদের জন্য কিছু বলবেন, তোমরা শুনবেন, কেননা উনি আর বেশিক্ষণ থাকবেন না, অনেকক্ষণ এসেছেন, আমাদের মাঝে আছেন। এবং যে সকল ছাত্রছাত্রী খুব ভালো রেজাল্ট করছো তোমরা, মানে আজকের প্রতিযোগিতায় তোমাদের জন্য উনি কিন্তু ভালো গিফট ভাউচার দিয়ে গেছেন, যে প্যাকেট অলরেডি আছে, এবং তার জন্য একবার আমাদের সকলের পক্ষ থেকে সেগুলো তোমাদের হাতে তুলে দেওয়া হবে। আমরা খুব খুশি হতে পারতাম যদি উনি শেষ পর্যন্ত থাকতেন, কিন্তু খুব আর্জেন্ট একটা মেসেজ আসায় ওনাকে বের হতে হবে বলে জানিয়েছেন। এবং যিনি অলরেডি তোমাদের তৈরি যে সায়েন্স এক্সিবিশন হলে তোমাদের জিনিসগুলো দেখেছেন, আর আমাদের যে সকল ছাত্রছাত্রীরা সায়েন্স এক্সিবিশনে পার্টিসিপেট করেছো, তোমরা শোভান স্যারের সঙ্গে কন্ট্যাক্ট করে ওই রুমে চলে যাবে, কেননা এরপরে আমরা ওই পার্টটাতে যাব যেখানে সায়েন্স এক্সিবিশনে কেমন ভাবে কি করেছো তোমাদের বলার যে কথাগুলো সেগুলো বলতে পারবে। তো আমি এখন অনুরোধ করবো, রিকোয়েস্টিং মিস্টার তানভীর টু স্পিক। থ্যাংক ইউ সো মাচ আবেদ। সব থেকে প্রথমে এটাই বলতে চাই, এটা আমার জন্য কোনো কম্পিটিশন নেই, এটা আমাকে লাগছে একটা ফেস্টিভ্যাল। মানে যখনই আমি ট্রেন থেকে নেমেছি, তো আমার মণিপুরে একটা ছিল যে কি হবে, কোথায় হবে, স্কুলটা কিরকম আছে, বাচ্চারা কিরকম হবে, কিন্তু তোমরা একদম ট্যালেন্টেড, নিজের জন্য একবার হাত তালি হবে।
এত অব্দি তোমরা সবার জন্য করেছো, এবার আমরা তোমাদের জন্য একবার হাততালি করবো। ঠিক আছে, খুব ভালো করেছো তোমরা। আমি একটাই কথা বলতে চাই, মানে অনেকদিন ধরে আমি যুক্ত আছি ওনার সাথে, কথা দিয়েছিলাম যে আসবো, আজকে এসে পড়েছি, কিন্তু এটা একটা জাস্ট ট্রাস্ট নিয়ে যাচ্ছে যে আমরা অনেক কিছু আগে করবো। আমি নিজেকে কোনোদিন সোশ্যাল ওয়ার্কার বলে কোনো বলি না, আমি ভাবি যে আমি একজন ভলেন্টিয়ার, অ্যাক্টিভ সিটিজেন, অ্যান্ড এটা আমার কর্তব্য সমাজের জন্য, অ্যান্ড এটাই করতে চলেছি। আর আমরা আশা করি যে তোমরাও সাপোর্ট করবে। কি কি আমাকে সাপোর্ট করবে সবাই? তো একদম একবার ইয়েস বলো, সবাই আছে আমাদের সাথে, ঠিক আছে? আর যারা এই সায়েন্স এক্সিবিশন করেছে ওদের জন্য আমার একটা স্পেশাল গিফট আছে, কারণ আমি ওদের মানে যে মডেলটা তৈরি করেছে খুব খুশি। আপনি জাস্ট নামগুলো দিয়ে দেবেন, আমরা সায়েন্স এক্সিবিশন যেটা বিড়লা প্ল্যাটিনামে হয় ওদেরকে একবার নিয়ে যাবো, ওদের জন্য একটা গিফট। খুব সুন্দর প্রপোজাল তোমরা পেয়ে গেলে যারা সায়েন্স এক্সিবিশনে অংশগ্রহণ করেছো। বিড়লা মিউজিয়ামে তোমাদের বেড়ানোর সুবন্দোবস্ত হয়েছে আবার, ঠিক আছে? আবার একবার তালি আমাদের সকলের পক্ষ থেকে। যে কনফিউশন আছে আমাদের বিচারক মণ্ডলী থেকে আমাদের এক জাজ, তিনি এই কনফিউশনটা দূর করে দেবেন। তোমরা ওনার কথাটা শুনে নাও। এবং আমাদের এই মঞ্চে যে সমস্ত স্বনামধন্য ব্যক্তি আছেন সেই সমস্ত মানুষকে যথাযোগ্য সম্মান জানিয়ে আমাদের যে কম্পিটিশন চলছে, তোমাদের একটু কনফিউশন বা একটু দ্বিধা মনে হচ্ছে। মইনা আমাদের বিচারে ফার্স্ট হয়েছে, ব্যাপারটা একটু শান্ত হয়ে বসো, আমি বুঝিয়ে বলছি। একটা কম্পিটিশান, এই যে আবৃত্তি প্রতিযোগিতা, এর অনেকগুলো পার্ট আছে, কিন্তু তার বলার ভঙ্গি, উচ্চারণ, মুখস্থ সব কিছু ভাগ আছে। যেটা তোমাদের মনে হয়েছে যে মইনাকে মনে হয়েছে একটা লাইন বাদ গেছে, কিন্তু আমরা দেখেছি প্রত্যেকটা লাইন আমরা মিলিয়ে মিলিয়ে দেখেছি ওর লাইনটা কিন্তু বাদ যায়নি। আসল বলার ভঙ্গিমার তারিখে নিরিখে ওই লাইনটা একটু ওর টেকনিক অনুযায়ী ও একটু স্লো করে বলে ফেলেছে। আমরা কিন্তু প্রতিনিয়ত এখানে আমরা আমাদের কাছে আছে পার্টটা আছে, আমরা লাইন দেখছি। সুতরাং যে কনফিউশন, যে দ্বিধা হয়েছে, এটা কিন্তু আপাত দৃষ্টি দ্বিধা হলেও কিন্তু এটা দ্বিধা নয়। ওর বলার ছন্দ, বলার ভঙ্গিমায় আপনাদের মনে হয়েছে যে ওটা লাইনটা বলেনি, কিন্তু ওর লাইনটা অলরেডি বলেছে। সুতরাং এ নিয়ে আপনারা মন খারাপ করবেন না। আবার আপনারা আপনাদের ছেলেমেয়েদের আবার অনুশীলন করান। নিঃসন্দেহে আপনাদের ছেলেমেয়েরা আবার স্বমহিমায় ও বড় বড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করে আপনাদের ছেলেমেয়েরা সেখানে একটা ভালো রেজাল্ট করবে, এই আশা রাখছি। তো এর ফাইনাল রেজাল্ট আমাদের কাছে এসেছে। আবৃত্তি পরিবেশন করছি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বোঝাপড়া। মনের আজ কহজে, ভালো মন্দ যাহাই আসুক, সত্যের এলাও সহজে। কেউ বা তোমায় ভালোবাসে, কেউ বা বাঁচতে পারে না যে, কেউ বা বিকিয়ে আছে, কেউ বা শিকি পয়সা ধারে না যে। কতকটা যে স্বভাব তাদের, কতকটা বা তোমারও ভাই, কতকটাই ভবের গতি, সবার তরে নহে সবাই। তোমায় কতক ফাঁকি দেবে, তুমিও কতক দেবে ফাঁকি। তোমার ভোগে কতক পড়বে, পরের ভোগে থাকবে বাকি। মানধাতারে আমল থেকে চলে আসছে এমনই রকম, তোমার কি এমন ভাগ্য, বাঁচিয়ে যাবে সকল জখম। মনের আজ কহজে, ভালো মন্দ যাহাই আসুক, সত্যের এলাও সহজে। অনেক ঝঞ্ঝা কাটিয়ে বুঝি এলে সুখের বন্দরেতে, জলের তলে পাহাড় ছিল লাগলো বুকের অন্দরেতে। মুহূর্তকে পাঁজর গোলাও উঠে কইবে আর তো রবে, তাই নিয়ে কি সবার সঙ্গে ঝগড়া করে মরতে হবে? ভেসে থাকতে পারো যদি সেইটে সবার চেয়ে শ্রেয়, না পারো তো বিনা বাক্যে ডুব করিয়া ডুবে যেও। এটা কিছু অপূর্ব নয়,
ঘটনা সামান্য খুবই, সংখ্যা যেথায় করে না কেউ সেখানেই হয় জাহাজ ডুবে। মনের তাই কহজে ভালো মন্দ যাহাই আসুক, সত্যের এলাও সহজে। ধন্যবাদ। করছি বোঝাপড়া রবীন্দ্রনাথ ঠাকুর। মনের আজ কহজে ভালো মন্দ যাহাই আসুক, সত্যের এলাও সহজে। কেউ বা তোমায় ভালোবাসে, কেউ বা বাঁচতে পারে না যে, কেউ বিকিয়ে আছে, আবার কেউ বা সিকি পয়সা ধারে না যে। কতকটা যা স্বভাব তাদের, কতকটা বা তোমারও ভাই, কতকটা এ ভাবের গতি, সবার তারে নহে সবাই। তোমায় কত ফাঁকি দেবে, তুমিও কত দেবে ফাঁকি, তোমার ভাগে কত পড়বে, পরের ভোগে থাকবে বাকি। মান্ধাতারি আমল থেকে চলে আসছে এমনি রকম, তোমারই কি এমন ভাগ্য, বাঁচিয়ে যাবে সকল যখন। মনের তাজ কহজে ভালো মন্দ যাহাই আসুক, সত্যের এলাও সহজে। অনেক ঝঞ্ঝা কাটিয়ে বুঝি এলে সুখের বন্দরেতে, জলের তলে পাহাড় ছিল লাগলো বুকের অন্দরেতে। মুহূর্তকে পাঁজরগুলো উঠলো কেঁপে আত্মরাবে, তাই নিয়ে কি সবার সঙ্গে ঝগড়া করে মরতে হবে? ভেসে থাকতে পারো যদি সেইটে সবার চেয়েছেও, না পারো তো বিনা বাক্যে টুক করিয়া ডুবে যেও। এটা কিছু অপূর্ব নয়, ঘটনা সামান্য খুবই। সে সংখ্যা যেথায় করে না কেউ সেইখানে হয় জাহাজ ডুবি। মনের তাই কহজে ভালো মন্দ যাহাই আসুক, সত্যের এলাও সহজে। ধন্যবাদ। ধন্যবাদ। বোঝাপড়া রবীন্দ্রনাথ ঠাকুর। মনের আজ কহজে ভালো মন্দ যাহাই আসুক, সত্যের এলাও সহজে। কেউ বা তোমায় ভালোবাসে, কেউ বা বাঁচতে পারে না যে, কেউ বেঁকে আছে, কেউ বা সিকি পয়সা ধারে না যে। কতকটা যে স্বভাব তাদের, কতকটা বা তোমারও ভাই, কতকটা এ ভবের গতি, সবার তারে নয় সবাই। তোমায় কতক ফাঁকি দেবে, তুমি কতক ফাঁকি দেবে, তোমার ভোগে কতক পড়বে, পরের ভোগে থাকবে বাকি। মান্থা তার ওই অমল থেকে চলে আসছে এমনই রকম, তোমার কি এমন ভাগ্য, বাঁচিয়ে যাবে সকল যখন। মনের আজ কহজে ভালো মন্দ যাহাই আসুক, সত্যের এলাও সহজে। অনেক ঝঞ্ঝা কাটিয়ে বুঝি এলে সুখের বন্দরেতে, জলের তলে পাহাড় ছিল লাগলো বুকের অন্দরেতে। মুহূর্তে পাঁজরগুলো উড়লো কেঁপে আত্মরাবে, তাই নিয়ে কি সবার সঙ্গে ঝগড়া করে মরতে হবে? ভেসে থাকতে পারো যদি সেইটা সবার চেয়েছেও, না পারো তো বিনা বাক্য টুক করিয়া ডুবে যেও। এটা কিছু অপূর্ব নয়, ঘটনা সামান্য খুবই। সংখ্যা যেথায় করে না কেউ সেখানে হয় জাহাজ ডুবি। মনের তাই কহজে ভালো মন্দ যাহাই আসুক, সত্যের এলাও সহজে। ধন্যবাদ। পরিবেশন করছি বোঝাপড়া রবীন্দ্রনাথ ঠাকুর। মনের আজ কহজে ভালো মন্দ যাহাই আসুক, সত্যের এলাও সহজে। কেউ বা তোমায় ভালোবাসে, কেউ বা বাঁচতে পারে না যে, কতকটা যে ভাবের গতি, কতকটা বা তোমার ভাই, কতকটা এই স্বভাব তাদের। মনের আজ কহজে ভালো মন্দ যাহাই আসুক, সত্যের এলাও সহজে। এরপর নমস্কার, আমি একটি আবৃত্তি বলছি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বোঝাপড়া। মনের আজ কহজে ভালো মন্দ যাহাই আসুক, সত্যের এলাও সহজে। কেউ বা তোমার ভালোবাসে, কেউ বা বাঁচতে পারে না যে, কেউ বা বিকিয়ে আছে, কেউ বা সিকি পয়সা ধারে না যে। কতকটা যে স্বভাব তাদের, কতকটাও তোমারও ভাই, কতকটা এ ভবের গতি, সবার তরে নহে সবাই। তোমায় কতক ফাঁকি দেবে, তুমি কতক দেবে ফাঁকি, তোমার ভোগে কতক পড়বে, পরের ভোগে থাকবে বাকি। মান্দাধারাই আমল থেকে চলে আসছে এমনই রকম, তোমারও কি এমন ভাগ্য,
বাঁচিয়ে যাবে সকল জখম। মনের আজ কহ যে ভালো মন্দ যাহাই আসুক, সত্যের এলো সহজে। অনেক ঝঞ্ঝা কাটিয়ে বুঝি এলে সুখের বন্দরেতে, জলের তলে পাহাড় ছিল লাগলো বুকের অন্তরেতে। মুহূর্ত থেকে পাঁজরগুলো উঠলো কেঁদে আত্মরবে, তাই নিয়ে কি ঝগড়া করে মরতে হবে সবার সঙ্গে? এটা কিছু অপরূপ নয়, ঘটনাটা একটু সামান্য। সংখ্যা যেখানে করে না কেউ, সেখানে হয় জাহাজ ডুবি। তাই মনের আজ কহ যে ভালো মন্দ যাহাই আসুক, সত্যের এলো সহজে। ধন্যবাদ। ঠাকুরের লেখা বোঝাপড়া কবিতা। মনের আজ কহ যে ভালো মন্দ যাহাই আসুক, সত্যের এলো সহজে। কেউ বা তোমায় ভালোবাসে, কেউ বা বাঁচতে পারে না যে, কেউ বিকিয়ে আছে, কেউ বা শিখি পয়সায় ধারে না যে। কতকটা স্বভাব তাদের, কতকটা বা তোমারও ভাই, কতকটা এভাবে গতি, সবার তলে নয় সবাই। তোমায় কত ফাঁকি দেবে, তুমিও কত দেবে ফাঁকি, সবার তোমায় কত ফাঁকি দেবে, তুমিও কত দেবে ফাঁকি। এমন মান্দাতারাই আমল থেকে চলে আসছে এমনি রকম, মান্দাতারাই আমল থেকে চলে আসছে এমনি রকম। তোমার কি এমন ভাগ্য, বাঁচিয়ে যাবে সকল যখন। মনের আজ কহ যে ভালো মন্দ যাহাই আসুক, সত্যের এলো সহজে। অনেক ঝঞ্ঝা কাটিয়ে বুঝি এলে সুখের বন্দরেতে, জলের তলে পাহাড় ছিল লাগলো বুকের অন্তরেতে। মুহূর্তের পাঁজরগুলো ভাঙলো কেঁপে অন্তরে। ধন্যবাদ। আমাদের নিজ হাতে, এবং তারা সেগুলোকে অ্যানালাইজ করবে, তারা জানাবে ঠিক কি করতে চেয়েছে তারা। এবং সে সময় আমরা দুটো পর্বে ওই গেটে যারা থাকবেন আমাদের শিক্ষকদের উদ্দেশ্যে বলছি, দুটো পর্বে এই কাজটি হবে। প্রথম পর্বে অতিথিবর্গ যারা আছেন, সম্মানীয় অতিথিদেরকে নিয়ে আমরা যাব ওখানে। অতিথিবর্গের ওখানে ভিজিটের পর আমরা অতিথিদেরকে নিয়ে ইলহাম মিশনের অফিসে চলে যাব, এবং তারপর সেই অবশিষ্ট সময়ে আমাদের অভিভাবক অভিভাবিকাগণ যারা এসেছেন, সেই সম্মানীয় অভিভাবক অভিভাবিকাগণ তারাও প্রদর্শন করবেন সেই ঘরটি। আর তার কিছুক্ষণ পরেই শুরু হবে আমাদের এক্সটেম্পর বা তাৎক্ষণিক বক্তব্য, এবং সর্বশেষ প্রতিযোগিতা থাকবে নৃত্য প্রতিযোগিতা। মাননীয় ডক্টর জাহান আলী অধ্যাপক, হে বরণ্যে, আপনার শুভ আগমনে আনন্দিত, গর্বিত আমরা। আপনার পদাচারণায় আমাদের প্রতিষ্ঠান আজ প্রাণোচ্ছল। আপনার মতো জ্ঞানীগুণী ও দূরদর্শী ব্যক্তিকে আমাদের মাঝে আলোক পত্রিকা স্বরূপ পেয়ে আমরা ধন্য। আপনার স্পর্শে আমাদের জীবনও আলোক উজ্জ্বল হয়ে উঠুক। আপনার স্নেহাশিসে আমরা নতুন করে জেগে উঠব। হে অগ্রদূত, আপনার কর্মযজ্ঞের ফলস্বরূপ বাংলার অগণিত শিক্ষার্থী আজ সমাজ জীবনে সুপ্রতিষ্ঠিত। আপনার পরিকল্পনা ও মতাদর্শে সিক্ত আমরা। আপনার সুবিশাল কর্মযজ্ঞে আমরাও অন্তর্ভুক্ত হতে আগ্রহী। পরিশেষে পরম করুণাময়ের কাছে আপনার দীর্ঘ সুস্থ জীবন কামনা করি। তারিখ 10ই নভেম্বর 2023, চিলড্রেন্স কোয়ার্টার, সংগ্রামপুর। এই মানপত্রটি ভেবেছো এই জিনিসটা করছো, ভবিষ্যতে এর উপকারিতা বা কি, এর থেকে কি ধরনের কি আসতে পারে, ভবিষ্যতে কি ভাবতে যাচ্ছে?
একটা মনে করেছো যে এটা সুন্দর হয়েছে কিন্তু তুমি নিয়ে করেছো না বন্ধুরা হেল্প করেছো? হেল্প নিয়েছো তাই তো? ম্যাক্সিমামটা হেল্প নিয়েছো না ম্যাক্সিমামটা তুমি নিয়ে করেছো? বেশিরভাগ তো তুমি করেছো? হাতে হাতে কাজ করছো না, খুব ভালো হয়েছে। আইডিয়াটা কাজ ঘরের অবস্থানটা কোথায় আছে কনসেপ্টটা ভাবনাটা কাজ দুজনের একসাথে নাকি একা দুজন মিলেই করেছো আদার্স কেউ আছে? কারণ এই যে দুজনের যে মনে মিলে যেন আজীবন থাকে, যার মাঝখানে থেকে না এটা একটা ঠিক আছে। নিজেরা করেছো নাকি অন্য কারোর কাছ থেকে ধার নিয়েছো? ধারণাটা কি ধার নিয়েছো না নিজেরা জন্য ভেবে ভেবে করেছো? খুব সুন্দর হয়েছে। কীভাবে ভাবলে তুমি? তোমরা ভাবলে কীভাবে? এই ভাবনাটা কোথা থেকে এসছে? এখন এই টিভিতে দেখছো তাই তো, বিভিন্ন চন্দ্রযানে এটাই তো নাকি? যদি আমার নাম কারেন্ট কুলার হতে পারছে না, এরা আটটা জ্বলছে না, এটা মুক্ত পারছে না। তুমি কি করতে চেয়েছো? ব্যাটারির সাহায্যে আলো জ্বালানো, তাই তো? কম খরচে, তাই না? নো কস্ট তাই তো? আমরা কি বলো? মোবাইল ফোন ছাড়া আজকের যুগে প্রায় অচল বললেই চলে। যোগাযোগের অন্যতম ব্যবস্থা হলো মোবাইল ফোন। আজকের দিনে আমাদের আত্মীয় মোবাইল ফোনে অবদান করছে। যেমন মোবাইল ফোন এটা তো তোমাদের নয় মনে হচ্ছে। এই কাজটা নিজে হাতে করেছো নাকি? আসেনি। আচ্ছা, রামিসা পার্টি? হ্যাঁ হ্যাঁ বলতে চেয়েছি। যারা আমাদের এখানে শিক্ষা গ্রহণ করবে সেটা সম্পর্কে বাঁচিয়ে রেখে অপচিত শক্তির উপরে সম্পদকে জমিয়ে রেখে অপচলিত শক্তি ব্যবহার করা অপ্রচলিত শক্তির ব্যবহার লাভা বেরোচ্ছে। সাবিনা খাতুন
আদমি না খাতু? এই আইডিয়াটা কার? তোমার আকার নাকি হেল্প নিয়েছো? বানিয়েছে কে? হেল্প করে আমাকে ঠিক আছে, ভালো হয়েছে। এটা বলো জলের অপচয় বন্ধ করতে চাইছো, সেটা নিয়ে করতে চাইছো নাকি? হ্যাঁ, কি করতে চাচ্ছ বলো? জল হাত থেকে যত নষ্ট হবে, জলের অপচয় রোধ। জলের অপচয় রোধ। তোমার নামটা কি বলো তো? করে দেখা লাগবে তো? করে দেখা? হ্যাঁ, অবশ্যই সুতরাং তুমি যখন বলছো, যদি যারা শ্রোতা আছে বুঝতে পারেন, তাহলে শ্রুতিমধুর ভাবে শুনতে ভালো লাগবে, বুঝতে ভালো লাগবে। খুব তাড়াতাড়ি করার কোনো দরকার নেই। এরপরের প্রতিযোগী আসিফ হালদার, ক্লাস 7 এর আসিফ হালদার, ক্লাস 7 এর আসিফ, 5 এর আরিফ রাসুল যদি ভাবো লাইন স্টেজে চলে এসে আচ্ছা, এই আইডিয়াটা কোত্থেকে পেয়েছো? আইডিয়াটা করতে পেয়েছো? খাতুন, আমার বিষয়বস্তু শিক্ষাক্ষেত্রে সাম্প্রদায়িকতা। যে সকল সমাজবাদী একটি জাতির দেহে দুষ্ট ক্ষতের সৃষ্টি করেছে, তার মধ্যে অন্যতম হলো সাম্প্রদায়িকতা। ধর্মমতের শুধু ভারতবর্ষ নয়, এখন পৃথিবীর বহু দেশে এই সাম্প্রদায়িকতার বিষয়ে আক্রান্ত। সাধারণত সাম্প্রদায়িকতা বলতে বোঝায় কোনো ধর্মমতের প্রতি মোবাইলের প্রভাব। আধুনিক বিজ্ঞানের অন্যতম সাফল্য মোবাইল ফোন। এই মোবাইল ফোনকে আমরা বাংলায় মুঠোফোন বলে চিনি। এই যন্ত্রটি কয়েক সেকেন্ডে পৃথিবীর এক প্রান্তের খবর অপর প্রান্তে পৌঁছে দিয়ে যোগাযোগ মাধ্যমে বিপ্লব এনেছে। 1971 সালে মার্টিন কুপার এই মোবাইল ফোন আবিষ্কার করেন। আজ আমরা এর ইতিহাস নিয়ে আলোচনা করব না, আমাদের আলোচ্য বিষয় ছাত্র সমাজে মোবাইলের প্রভাব। বিগত কিছু বছর আগেও মোবাইলের প্রতি কোনো আসক্তি ছিল না ছাত্র সমাজে, কিন্তু আজ মোবাইলের প্রতি আসক্ত কিশোর প্রজন্ম। 2019-এর শেষ ও 2020-এর প্রথম লগ্নে করোনার করাল থাবায় বিধ্বস্ত হয়ে যায় জনজীবন। লকডাউন, কোয়ারেন্টাইনের প্রভাবে মানুষ হয়ে যায় গৃহবন্দী। এই বন্দিদশার মধ্যে দিয়েই এক চিলতে আসার আলো দেখতে পায় ছাত্র সমাজ মোবাইল ফোনে অনলাইন ক্লাসের মধ্যে দিয়ে। পরিস্থিতির প্রেক্ষাপটে পড়াশোনার পাশাপাশি আসক্তি জন্মায় অনলাইন গেমস, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইউটিউবে। আগে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা করা, গল্পের বই পড়া, বিভিন্ন বুদ্ধিভিত্তিক কর্মকাণ্ডের মাধ্যমে মেধার বিকাশ করত, কিন্তু আজ অবসর সময় মোবাইলে ডুবে যায়। ছাত্র সমাজ মোবাইলে আসক্ত হওয়ার পর পরিবারের সদস্য, আত্মীয় স্বজনদের সাথে দেখা সাক্ষাৎ করা, সামাজিক আচার অনুষ্ঠানগুলিতে অংশ নেওয়া, এগুলি এখন তরুণ প্রজন্মের কাছে অতীত। এক কথায় বলতে গেলে মোবাইলের প্রভাবে
ভালো মন্দ দুটি দিক আছে। ছাত্র সমাজের একাংশ অবশ্যই মোবাইলের ভালো দিকটা ব্যবহার করে। কেউ কেউ ইউটিউব, গুগল থেকে বিভিন্ন প্রকার তথ্য জোগাড় করে তারা তাদের পড়াশোনায় কাজে লাগায়। আবার এছাড়া গুগল মিটে বাড়িতে বসে বিভিন্ন প্রকার টিউশন ক্লাসে যোগদান করতে পারে। এই বিষয়ে মোবাইল ফোন তাদের কাছে একটা বড় লাইব্রেরির ন্যায়। এ বিষয়ে অভিভাবকদের একটা বড় ভূমিকা পালন করতে হবে। আর মোবাইলে আসক্ত কিশোর প্রজন্মকে উপলব্ধি করতে হবে যে বিজ্ঞানের এই আশ্চর্য আবিষ্কারে শুধুই উন্নতির দিকে এগিয়ে চলার জন্য, সুন্দর একটা ভবিষ্যৎ ধ্বংস করার জন্য নয়। ধন্যবাদ। এবং শিক্ষক শিক্ষিকাকে আমার পক্ষ থেকে সুসম্মান জানিয়ে আমি আজকে মোবাইল ফোন ও ছাত্র সমাজ নিয়ে আলোচনা করছি। মোবাইল ফোন হলো আধুনিক বিজ্ঞানের একটি বিস্ময়কর আবিষ্কার। এই মোবাইল ফোন কেবলমাত্র ছাত্র সমাজ নয়, শিক্ষক সমাজ নয়, সমগ্র মানব সমাজের কাছে অবশ্য প্রয়োজনীয় উপাদান। ইহা যোগাযোগ ছাড়া আরও বিভিন্ন কাজে লাগলেও ইহার অতিরিক্ত ব্যবহার বা অপব্যবহার আমাদের ছাত্র সমাজে যেমন ভালো দিক আছে, তেমন অনেক খারাপ দিকও আমরা লক্ষ্য করি। ভালো দিকগুলি হলো আমাদের পড়াশোনার কোনো অসুবিধা হলে আমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে মাস্টারমশাইয়ের কাছ থেকে সেগুলি সমাধান করে থাকি। উদাহরণ, লকডাউনে পড়াশোনার অন্যতম মাধ্যম ছিল। মোবাইলে ইন্টারনেটের সাহায্যে আমরা মাস্টারমশাই ছাড়াও যে কোনো বিষয়ে খুব সহজে সমাধান করে থাকি। পড়াশোনার জন্য ঘুম থেকে উঠতে না পারলে আমরা মোবাইলের অ্যালার্মের সাহায্যে ঘুম ভাঙতে পারি। খারাপ দিকগুলি হলো মোবাইলে সারাদিন ফেসবুক, হোয়াটসঅ্যাপ, বিভিন্ন গেম ও ইনস্টাগ্রামে আসক্ত হয়ে পড়ায় আমাদের আসল কাজ পড়াশোনার কথা ভুলে যায় বা সময় নষ্ট হয়। মোবাইল ফোন অতিরিক্ত ব্যবহারে আমাদের কানের শ্রবণ শক্তি বা চোখের দৃষ্টিশক্তি নষ্ট হয়ে যায় বা সময় নষ্ট হয়, আমাদের পড়াশোনার মনোযোগ নষ্ট হয়ে যায়। অবশেষে বলবো, মোবাইলে আজকের দিনে মোবাইল ফোন ব্যবহার না করলে পিছিয়ে পড়তে হয়। সুতরাং মোবাইল ফোন ব্যবহার করতে হবে, কিন্তু তা প্রয়োজনের বেশি নয়। ধন্যবাদ। এর আবিষ্কারক মার্কিন বিজ্ঞানী মার্টিন কপার। এটি অপব্যবহার করলে আমাদের জীবনে নানা দুর্ঘটনার সংঘটন হতে পারে। ছাত্র জীবনে এটি ক্ষতিকারক কিনা কিংবা এর গুরুত্ব সম্পর্কে আজ আমি আমার বক্তব্য পরিবেশন করছি। ছাত্রছাত্রীরা এটিতে আসক্ত। মাঝে মাঝে কোনো স্যার প্রজেক্ট বানাতে দিলে বা মডেল বানাতে দেন, তখন আমরা এই মোবাইল দ্বারা কাজটি সম্পূর্ণ করি। আসলে কি বলুন তো, আমাদের নিজস্ব কোনো অভিজ্ঞতাই নেই। অভিজ্ঞতা থাকবে কি করে? প্রকৃতি থেকে তো আমরা কোনো শিক্ষা লাভ করছি না, আমরা শিক্ষা লাভ করছি পুঁথিগত বিদ্যা দ্বারা। আবার কোনো স্টুডেন্ট রয়েছে যার মোবাইল দ্বারা খাওয়া দাওয়াই হয় না। বাড়িতে কোনো সম্মানীয় ব্যক্তির পদার্পণ হলেও সে সেই মোবাইলে পড়ে আছে। তার তো সম্মান বলে কিছু নেই। সেই পরীক্ষা শেষে 30% নাম্বার নিয়ে বসে থাকবে। কিন্তু নাম্বারটা বড় কথা নয়, তার অভিজ্ঞতাটাই বড় কথা। আমি একেবারেই বোঝাতে চাইছি না যে ছাত্র জীবনে শুধু পড়াশোনার শ্রেয়। ছাত্র জীবনে ক্রীড়া, প্রতিযোগিতা ইত্যাদি অংশগ্রহণ করলেও মন ভালো থাকে। আসলে কি বলুন তো, দোষ তো আসলে পিতামাতার। তারা যদি না সম্মতি দেয় তাহলে তারা এই কাজটা করছে কিভাবে, এটি সে বুঝতেও পারছে না। আবার কোনো স্টুডেন্টের মোবাইল দেখা ছাড়া খাওয়া দাওয়াই হয় না। আমি এখানে আমার ক্ষমতা জাহির করতে আসিনি, আমি বলতে এসেছি আমার ছাত্র জীবন ও মোবাইল সম্পর্কে। আবার এখন নতুন গেমস উঠেছে, আমি নাম উল্লেখ করছি না, কিন্তু বলবো এটি থেকে দূরে থাকুন। আপনার মন ভালো থাকবে, প্রকৃতি থেকে কিছু শিক্ষা লাভ করো, তাহলে তোমার ভবিষ্যতে কিছু লাভ হতে পারে। আবার কোনো স্টুডেন্টের ফ্রি ফায়ারিং নেশা, আবার সেটাও পেশা। আমি বলবো এই খেলা থেকে দূরে থাকুন, আপনার মন ভালো থাকবে। নেতাজি সুভাষচন্দ্রও বলেছেন, নতুন জাতির সৃষ্টির দায়িত্ব আজ তরুণ সম্প্রদায়ের উপর ন্যস্ত। তাই বলে এটা নয় যে সারাদিন বই নিয়ে বসে থাকতে হবে। বিভিন্ন কাজ, অভিজ্ঞতার মাধ্যমেও এর অভিজ্ঞতাটা আমরা লোকেদের সঙ্গে
প্রকৃতি থেকে কিছু জানার চেষ্টা করো, সাথে তোমার লাভ হবে। মোবাইল ভক্তি, মোবাইল শক্তি, এই কথাটি দূরে সরিয়ে দাও। তাই বলি, সময় থাকতে নিজেরা পরিবর্তিত হও। ছাত্রছাত্রীরা এটি থেকে কিছু জানার চেষ্টা করো, অপব্যবহার নয়। ধন্যবাদ।
মেঘের সঙ্গী উড়ে চলে দিক দিগন্তের পানে নিঃসীম সন্ধি শ্রাবণ বর্ষণ সঙ্গীতে ঝিম 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 মেঘের সঙ্গী উড়ে চলে দিক দিগন্তের পানে নিঃসীম সন্ধি শ্রাবণ বর্ষণ সঙ্গীতে ঝিম 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 মনোমোর হংস বলাকার বাধায় যায় ওরে কচিত কচিত চকিত তড়িত আলোকে মনোমোর হংস বলাকার বাধায় যায় ওরে কচিত কচিত চকিত তড়িত আলোকে ঝঞ্ঝন মঞ্জিরা বাজায় ঝঞ্ঝা রুদ্র আনন্দে কর 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 মন্ত্রে নির্ঝরিণী ডাক দেয় প্রলয় আহ্বানে মনোমোর মেঘের সঙ্গী উড়ে চলে দিক দিগন্তের পানে নিঃসীম সন্ধি শ্রাবণ বর্ষণ সঙ্গীতে ঝিম 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 বায়ু বহে পূর্ব সমুদ্র হতে উচ্ছল ছল ছল তটিনী তরঙ্গে বায়ু বহে পূর্ব সমুদ্র হতে উচ্ছল ছল ছল তটিনী তরঙ্গে মনোমর ধাই ধাই মত প্রবাহে কালো তমাল অরণ্যে মনোমর ধাই ধাই মত প্রবাহে কালো তমাল অরণ্যে ক্ষুব্ধ শাখা আন্দোলনে মনোমর মেঘের
है এরপরের প্রতিযোগী সাজলে সাই ভাষায় সাগরের মানে আমি জীবনের বেলা ভাসাইলাম কেউ না তা জানে রে Jiggy jaggy jang, jiggy jaggy jang, jiggy jang re. Jiggy jaggy jang, jiggy jaggy jang, jiggy jang re. IPL cell phone thikke, single chil bandhate, tu ke liye online jabo re. Hey thamsa madol, hey thamsa madol, chandni raat
मोहन साथे तुके लिए लाइफस्टाइल जाबो रे तुके लिए पलान जाबो रे चिकी जंग चिकी जंग रे चिकी जंग रे चिकी जंग रे चिकी जंग रे तू घर बाप चक्राना लड़की खेले बोता के मोहल्ले से तुम धोबो एक साथे तू घर बाप चक्राना लड़की खेले बोता के पियल साले बोल के सुना तुल बंद के तू के लिए ऑनलाइन जाबो रे ए धाम समादो चंदनी राते मोहन साथे तुके लिए लाइफस्टाइल जाबो रे तुके लिए पलाइन जाबो रे चिकी जंग रे चिकी जंग रे चिकी जंग रे
উপস্থিতির মুহূর্ত আমাদের সকল সুখ স্মৃতির মধ্যে অমলিন হয়ে থাকবে। সমগ্র বাংলা জুড়ে আপনার গুণমুগ্ধ ছাত্রছাত্রীরা আপনার উন্নত চিন্তা ভাবনার বাড়িধারায় শিখত। আপনি যে মহানুভবতার পরিচয় দিয়েছেন তা আমরা আজীবন কৃতজ্ঞ। ছাত্রছাত্রীরা জানি পরীক্ষার আগে এই সমস্ত কাজ করতে গিয়ে অনেক অভিভাবক অভিভাবিকা হয়তো কষ্ট পেয়েছেন, কিন্তু ছাত্রছাত্রীরা কষ্ট পায়নি, তারা খুব আনন্দ পেয়েছে। সারা বছর পড়াশোনা করে, 2-3 দিন এই এক্সিবিশনের জন্য তারা পরিশ্রম করেছে বটে, কিন্তু তার ফলও দেখেছি আমরা, অবিশ্বাস্য শিল্পকলা দেখেছি। তো অভিভাবক অভিভাবিকা আপনারা যারা এখানে আছেন উপস্থিত, যদি সেই এক্সিবিশন না আপনারা দেখে থাকেন এখনো, আপনাদেরকে দেখে আসার জন্য অনুরোধ করব। এবং আমাদের পুরস্কার বিতরণের অনুষ্ঠান এখনই শুরু হবে। আর প্রথমেই চলে আসছি বিভাগ ক, ড্রয়িং অর্থাৎ সিট অ্যান্ড ড্র কম্পিটিশন, বিভাগ ক। দ্বিতীয় স্থান অধিকার করেছে সাদিয়া দাস। সব এক বিদ্যজনেরা, সামনে আমার প্রিয় ছাত্রছাত্রী এবং সম্মানীয় অভিভাবক অভিভাবিকাবৃন্দ, আজকে কিন্তু বক্তব্যের সময় নয়, আমরা এসছি, খুব ভালো লাগছে। এই যে সাংস্কৃতিক অনুষ্ঠান, এটা শুধুমাত্র আপাতভাবে এমন হয়তো মনে হতে পারে যে এই পারফরমেন্স করলো, ফার্স্ট হলো, সেকেন্ড হলো, থার্ড হলো, বিষয়টা কিন্তু তা নয়। এই অনুষ্ঠান সূচির পিছনে সম্পূর্ণ একটা অনুপ্রেরণামূলক একটা মোটিভ কাজ করে। শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজমেন্ট, শিক্ষা প্রতিষ্ঠানের কর্ণধারেরা এই বাচ্চাদের অনুপ্রাণিত করছে বিভিন্ন সৃজনমূলক, বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে উদ্বুদ্ধ করার জন্য। সেদিকটাই আমাদের কাছে বিশেষভাবে গুরুত্বপূর্ণ। ফলে কেউ ফার্স্ট হলো, কেউ সেকেন্ড হলো, এটা আপাতভাবে একটা মানদণ্ড হতে পারে, কিন্তু তা আদৌ কোনো পারফরমেন্সে মূল্যায়ন কিন্তু এভাবে ফার্স্ট সেকেন্ড থার্ড দিয়ে এভাবে তার মেধা, তার সৃজনশীলতা, তার স্কিলটা বিচার করা যায় বলে অন্তত আমি ব্যক্তিগতভাবে মনে করি না। ফলে কেউ তোমরা মন খারাপ করো না, কেউ থার্ড হয়েছে, কেউ ফার্স্ট হয়েছে, বা কেউ হয়তো ফোর্থ হয়েছে, এসব বিষয়গুলো মাথায় না রাখা, এটুকু আমার পরামর্শ। আর বিশেষ কিছু বলার নেই। ছাত্রছাত্রীরা এই যে বিভিন্ন অনুষ্ঠান বা প্রোগ্রাম, এর মধ্যে যে শিক্ষাটা লুকিয়ে আছে, সেই শিক্ষাটা আমাদের নিতে হবে। মননশীলতা, মনোযোগ, সৃজনশীলতা, প্রত্যয়, নিয়মানুবর্তিতা, শৃঙ্খলা, শরীর চর্চা, এই বিষয়গুলো কিন্তু মূল জিনিস। ফলে সেই বিষয়গুলোকে গুরুত্ব দিয়ে আগামী দিনে আমরা আবার এভাবে যেন এই কর্মসূচিগুলো চালিয়ে যেতে পারি। আমি মিশনের কর্ণধার সাবির ভাইকে ধন্যবাদ দিচ্ছি, তারা আমাদেরকে এই সম্মান দেওয়ার জন্য। এবং বিশেষ করে এত বড় একটা ম্যানেজমেন্ট, আমরা সত্যি কথা বলতে একটা ছোট কেজি স্কুল চালাতে পারি না। এত বড় একটা ম্যানেজমেন্ট, এই ম্যানেজমেন্টগুলো এত সুন্দরভাবে পরিচালিত হচ্ছে, সেটা তোমাদেরই জন্য, তোমাদের ভবিষ্যৎ পথ দিশা ভবিষ্যতের দিকে এগিয়ে দেওয়ার জন্য সঠিকভাবে। ফলে আমি মিশনের কর্ণধার, মিশন ম্যানেজমেন্ট এবং অন্যান্য সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি শেষ করছি।